নমস্কার। আপনারা দেখছেন নমস্কার। এস নিউজ বাংলা। এস নিউজ বাংলায় আজকে রবি আড্ডায় অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কবি সম্পাদক সুমন বণিক। এস নিউজ বাংলা চ্যানেলে তাকে স্বাগতম। নমস্কার সুমন বাবু। নমস্কার। 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 কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। করোনা বাংলাদেশ কাল তো, তারপরেও ভালোই আছি। বাংলাদেশের একজন জনপ্রিয় কবি সম্পাদক আপনি। পেশাগত সূত্রে যদি দেখতে চাই, একটা সময় অধ্যাপনা করতেন, সেখান থেকে এখন ব্যাংক কর্মী। এই যে লেখালেখিতে আসা, পত্রিকা সম্পাদনাতে আসা, এই শুরুর গল্প যদি আমাদের এস নিউজ বাংলার বন্ধুদের একটু জানান, কিভাবে এলেন? আসলে লেখালেখির জগতে অনেক আগ থেকেই আমি এটা শুরু করি। বিশেষ করে একটা চেতনা কাজ করেছে ভিতরে। সেই চেতনাটি হচ্ছে আমাদের এক সময়ে আমাদের এখানে স্বৈরতান্ত্রিক সরকার ছিল। তখন আমরা কলেজ পড়ুয়া ছাত্র। সেই চেতনা। এরশাদের সময়ের কথা বলছেন? সেনা অভ্যুত্থান? হ্যাঁ, এরশাদের সেনাপ্রধান উনি স্বৈরশাসক ছিলেন। সেই সময়েই আমরা যেহেতু আমি রাজনীতির সাথে কিছুটা ইনভলভ, পুরোপুরি না, বাম ঘরানা রাজনীতি করতাম মূলত। পুরোপুরি না, মানে সক্রিয় ওই রকম সক্রিয় না, কিন্তু চেতনাটা লালন করতাম। চেতনা লালন করি, এখন পর্যন্ত লালন করি। সেই চেতনা থেকেই কিন্তু এই লেখালেখির জগতে চলে আসা। যেমন আমরা সেই সময়ে 1987 সালে আমরা যখন কলেজ পড়ুয়া, সেই সময়ে আমরা এক ঝাঁক তরুণ আমরা উদ্যোগ নেই যে আমাদের প্রতিবাদের ভাষাটা হবে লেখালেখির মাধ্যমে। সেই সূত্র ধরে আমি অগ্নিশিখা, এবং নামটাও ছিল ওই রকম, অগ্নিশিখা, আমরা একটা লিটল ম্যাগ কাজ শুরু করি। এবং সেটা ব্যাপকভাবে সারা জায়গায়, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওটা বেশ কাজ করে, ওটা প্রভাব বিস্তার করে সমাজের মধ্যে সচেতন মহলে। সেই হিসাবে আসলে ওই লেখালেখির জগতে, আর স্কুলে যখন পড়তাম, স্কুল ম্যাগাজিনে লেখালেখি করতাম, সেই চেতনাটা বা সেই যে বুটটা, সেই অনুভূতিটা কিন্তু ছোটবেলা থেকেই কাজ করতো, যার কারণে ওই লেখালেখির সাথে সম্পৃক্ত হয়ে যায় আর কি। আপনি লেখেন এক মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে। আপনার কবিতা পড়লেই বোঝা যায় মানুষের প্রতি আপনার কোথাও যেন একটা তীব্র অভিমান মিশে আছে। হ্যাঁ, এই অভিমানের জায়গাটা ঠিক কোথায়? আপনি কি আসলে কোথাও প্রিয়জন আমরা, পরাস্ত মানুষ? না, সেই রকমটি নয়। একটু সমাজ সচেতন ছিলাম তো। আমি চাই মানুষ মানুষ হোক, মানুষ মানবিক হোক। মানুষের মধ্যে সেই মানবিকতা বুটটা যখন দেখি না, তখনই মনের মধ্যে ছটফট শুরু হয়ে যায়। আসলে লেখালেখিটা কিন্তু ওই চেতনা থেকেই আসে। যখন মানুষকে মানুষ হিসেবে দেখি না, আসলে আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে চাই। না হলে সমাজ নির্মাণ হবে না, দেশ ঠিক থাকবে না, এই পৃথিবী শান্ত হবে না। মানুষকে মানুষ হতে হবে। আরেকটি কথা আছে, কথাটি হচ্ছে এইরকম, স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জন্মেছিস যখন একটি দাগ রেখে যা। সেই ছোট্ট কথাটা আমাকে খুব বেশি নাড়া দেয়, এবং সেটা আমাকে সবসময় তাড়না দেয় যে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। মানুষ হিসেবে তো আমাদেরকে একটা দাগ রাখতেই হয়। আপনি সেটা সমাজেই বলুন, দেশেই বলুন, পৃথিবীতেই বলুন, মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে মানুষ হিসেবেই বেঁচে থাকতে হবে। শুধু দুই হাত দুই পা নিয়ে এই মানুষ প্রাণী হিসেবে আমরা বেঁচে থাকতে চাই না। মানবিকতা সমৃদ্ধ আলোকিত মানুষ চাই আমরা। আমরা যদি আলোকিত মানুষ হতে পারি, মনুষ্যত্ব জ্ঞান যদি আমাদের থাকে, আমরা যদি বিবেকের তাড়নায় চালিত হতে পারি, তাহলে পৃথিবীটা এত এই যে হানাহানি, রেষারেষি, মারামারি, দাঙ্গা, ফ্যাসাদ, এগুলা থাকতো না। তাই আমার লেখার মূল উপজীব্য বিষয়টাই হচ্ছে মানুষকে মানুষ হয়ে যাওয়া, সেটাই আর কি। আজকের জেনারেশন তো অনেকটাই বলা যেতে পারে
পথভ্রষ্ট, তাদের সামনে কোনো আইকন নেই, তাদের সামনে কোনো পায়োনিয়ার নেই। হ্যাঁ, আপনি বিবেকানন্দের কথা বললেন। বিবেকানন্দকে সামনে রেখে এগিয়ে চলবার কথা ভাবেন কতজন এই সময়ে দাঁড়িয়ে? আপনি মনুষ্যত্বের ভালো মধ্যে, একটা প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ, ভালো একটা মনুষ্যত্বের প্রশ্ন মধ্যে এখন করেছেন। একটা অবক্ষয়, ঘুণ ধরা সমাজ ব্যবস্থা। সেটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, বাংলাদেশ, শুধুমাত্র আবার ভারত বাংলাদেশও নয়, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের পৃথিবী, একটা অসুখ, গভীরতর অসুখ। শুধু করোনা নয়, নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়, সেখানে কি মনে হয় সত্যি কবি সাহিত্যিকদের কোনো দায় রয়েছে? অবশ্যই, অবশ্যই কবি সাহিত্যিকদের দায় তো অবশ্যই থেকে যায়। কারণটা হচ্ছে, আমি আসলে সত্যি কথা বলতে কি, যুব সমাজকে সরাসরি দায়ী করব না। কারণ তারা যাকে ফলো করবে, যাকে দেখে সে এগুবে, তার সামনে আছে, সেই মানুষটিকে কিন্তু মানুষ হতে হবে, সত্যিকারের মানুষ হতে হবে। তাকে সেই রকম নেতৃত্বের অধিকারী হতে হবে, তাকে সদাচারী মানুষ হতে হবে। সে যদি সঠিক না হয়, তাহলে আমরা যারা কোমলমতি শিশু আছে, কিশোর আছে, যুব সমাজ আছে, তাদেরকে উপরে এককভাবে দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। আসলে আমাদের, যারা তাদেরকে আমরা গাইড করব, যাদেরকে পথ নির্দেশনা দিব, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের নিজেদেরকে আগে পরিশুদ্ধ মানুষ হতে হবে। তারপরে আমি আমি একজনকে যখন একটা কিছু বলবো যে তুমি এটা করো না, ওটা করো না, তা প্রথমেই আমার দায়িত্বটা হচ্ছে আমি সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়া। আমি নিজে যেন সেই জায়গা থেকে উত্তরণ করতে পারি নিজেকে। আমি যদি কোপমন্ডিকতা আমার মধ্যে থাকে, আমি আরেকজনকে পরামর্শ দিতে পারি না, সেটা কিন্তু প্রতারণার সামিল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমি আমার যে ইয়েটা, আমাদের যে যুব সমাজ আছে, আমাদের কাটতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এডিট করে নেওয়া যাবে, অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, আমি একটু ঠিক ঠিক করে করুন, নিই, এটা ব্যালেন্স একটু করে পড়ে নিন। গেল। আসছে না এখন? হুম, ঠিক আছে। আর একটু আপনি বাম দিকে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম, যে আমাদের যুব সমাজের উপরে এককভাবে দায় চাপিয়ে দেওয়াটা, এটা আমাদের একটা, আমি মনে করি এটা আমাদের জন্য, আমরা নিজেকেই নিজে ঠকাচ্ছি। কিন্তু আগে নিজে সবাই তো, পরিশুদ্ধ হতে হবে, তারপরে। কিন্তু এই মুহূর্তে সবাই তো ওই খাচ্ছি কিন্তু গিলছি না সুতমিত রমণী সমাজে। হুম, ঠিক, এই যে ঠিক তাই, সুবিধেবাদী একদম। নীতি দেখা যায় আপনার কবিতা জুড়ে বারবার একটা নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠার চেষ্টা রয়েছে। আপনি বারবার সেটা নির্মাণ করতে চেয়েছেন, আর সেখানে মানুষকে নির্বাসিত করে যেন অনেকটা প্রাকৃতিক প্রেক্ষাপটে, প্রকৃতির অনুষঙ্গে। হ্যাঁ, প্রকৃতিকে, যেমন এই দেখুন প্রকৃতির সঙ্গে, আজকে, আচ্ছা, এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে কি আপনি কোথাও হিউম্যান নেচারের সঙ্গে সম্পৃক্ত করে দেখেন? অবশ্যই প্রকৃতি, মানুষ তো প্রকৃতিরই একটা অংশ, মানুষ প্রকৃতিরই একটা অংশ। মানুষ যদি প্রকৃতিকে সুন্দরভাবে করতে না পারে, প্রকৃতিকে যদি প্রকৃতির গতিতে চলতে না দেয়, সেখানে যদি বাধা প্রদান করে, সেখানে যদি দস্যুতা দুর্বৃত্তায়ন করে, তাহলে প্রকৃতি কিন্তু মানুষকে ক্ষমা করে না। এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে করোনা কাল। দেখুন আপনি, এই করোনা কালে মানুষ কি না করেছে, মানুষ যা অন্যায় করেছে, যে অবিচার করেছে, যে পাপাচার করেছে, সেটারই কিন্তু প্রতিফলন প্রকৃতি কিন্তু এই এই যে ভাইরাসটা এসছে, বা এই যে ব্যাধি, এই যে মারি মরক শুরু হয়েছে, এটা কিন্তু প্রকৃতির একটা অভিশাপ। মানুষ নির্দ্বিধায় বন উজাড় করেছে, মানুষ নদীকে বাধাগ্রস্ত করেছে, তার যে গতিশীলতা তাকে রুদ্ধ করেছে। মানুষ করে নাই এহেন কোনো কাজ নেই, যার কারণে প্রকৃতি কিন্তু এটা সহ্য করতে পারে না। আপনি আমার একটি কবিতায় দেখতে পারবেন, প্রকৃতি কিন্তু তার কথা রেখেছে, আমরা কিন্তু প্রকৃতির কথা রাখতে পারি নাই। প্রকৃতিকে আমরা ঠিকভাবে বাঁচতে দিতে চাচ্ছি না। এই মানুষই কিন্তু ভূমি দখল করছে, সে
এই বন উজাড় করে ফেলছে, সে পাহাড় কেটে ফেলছে, এগুলা কিন্তু প্রকৃতিকে মানে প্রকৃতির উপর প্রতি চরম চরম মানে এটা নির্যাতন আমি বলবো। একরকম একরকম নির্যাতন করছে মানুষ। মানুষ থেকে যদি এ থেকে বেরিয়ে না আসে তাহলে মানুষ গুহায় ফিরে যাও, গুহাচারী মানুষ হয়ে যাও আবার। তাই প্রকৃতিকে অবশ্যই আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে, প্রকৃতির সাথে মিলে মিশে থাকতে হবে। শুধু তো মানুষ নয়, প্রকৃতিও জ্বলছে। অ্যামাজন কয়েক মাস আগে জ্বলে পুড়ে খাক হয়ে গেল। হ্যাঁ, সেটা হয়েছে। সেখানেও কিন্তু মানুষেরও আমফান কিন্তু আমফান হ্যাঁ এসেছে, প্রকৃতি হ্যাঁ বদলা নিচ্ছে মানুষের প্রতি। কিন্তু তাতে হ্যাঁ কোথাও কি হিউম্যান নেচার, নেচার বোঝানোর চেষ্টা করছে আভাসে ইঙ্গিতে, আচরণ দিয়ে। সেখানে কি হিউম্যান নেচারের কোনো, মানে হিউম্যান নেচার কি কোথাও ভাবনা চিন্তা করছে মানুষের যে প্রকৃতি, মানুষের যে প্রবৃত্তি? না, মানুষ সেটা ভাবছে না বলেই তো এত কিছু, এই অনটন, এই 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 যে বিশৃঙ্খল পরিবেশ, এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এটা মানুষ মানছে না দেখেই তো হচ্ছে। আজকে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সারা বিশ্বব্যাপী, এটা কে করছে? এই কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে কে করছে? এই যে বন উজাড় করছে কে করছে? মানুষ করছে। এই মানুষ যদি করে, এই যে আমফান হচ্ছে, হচ্ছে কেন হচ্ছে? প্রকৃতির বিরূপতার কারণেই তো হচ্ছে। প্রকৃতি যদি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে এত জলোচ্ছ্বাস, এত দুর্বিপাক, এত মহামারী এগুলো তো অত বেশি তৈরি হতো না। প্রকৃতির সাথে মিশেই থাকতে হবে। মানুষ তো প্রকৃতির একটা অংশ। সেই বুঝটা মানুষ যতদিন আসবে ততদিন কিন্তু আমরা বিপদের মধ্যেই থেকে যাব। আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনছি। মানুষ মানুষকেই হত্যা করছে। আপনার সম্পাদিত পত্রিকার নাম অগ্নিশিখা। আমার সম্পাদিত অগ্নিশিখা। আপনি সরাসরি না হলেও রাজনীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি আপনার মনে পড়ে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ যখন ৭১-এর মুক্তি, এটা আমাদের একটা গৌরব, আমাদের একটা অর্জন। আমি গর্ববোধ করি আমি বাঙালি এবং আমি একটা স্বাধীন দেশের নাগরিক। এটা আমার গর্ব, এটা আমার অর্জন। আমার সেই রকম স্মৃতি নেই, আমি তখন ছোট। ১৯৭১ সালে আমি তখন ৩ বছর হয়তো বয়স। আমার আমার ওই রকম কোনো স্মৃতি নেই। কিন্তু ইতিহাস পড়ে, ইতিহাস দেখে, বাসায় গল্প শুনে এবং কথাবার্তা শুনে, মুক্তিযুদ্ধের সময় আমাদের ফ্যামিলিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশের সব মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা তৃপ্ত, আমরা গর্ববোধ করি, আমরা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন জাতি। এটা আমাদের একটা গর্ব। এটা এই গর্বটা আমাদের অর্জন। এটা 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 আমি এই এবং এই চেতনা আমরা লালন করি এবং আমাদের লেখালেখিতে, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছুতেই আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধ জায়গাটা আমাদের একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এই চেতনা লালন করেই, মুক্তিযুদ্ধ চেতনার ভিত্তিতেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধ যে চেতনা, সেই চেতনার আলোকেই আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেটাই আমাদের প্রত্যয়। পত্রিকার নাম অগ্নিশিখা, এরকম নাম বেছে নিলেন কেন? ওই যে যখন আমরা এই পত্রিকাটা চালু করি তখন ছিল বৈরী সময়, বিরূপ সময়। সেই সময়টা ছিল তখন একটা আহ, যে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল দেশে, সেই বিবেচনা করেই কিন্তু ওই নামটা। এরকম একটা শিক্ষা দরকার যেটা আলো ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে, দেশের মধ্যে। সেই আলোয় আমরা আলোকিত হব, আমরা মানুষ হিসাবে গড়ে উঠব। সেই চেতনা থেকেই এই নামটা আর কি, নামকরণটা। বাংলাদেশে এই মুহূর্তে কবিতার বর্তমান অবস্থা কেমন? বাংলাদেশে চর্চা হচ্ছে,
খুব ভালোভাবেই হচ্ছে। খুব ভালো ভালো কবিতা লেখা হচ্ছে, নতুন নতুন কবি তৈরি হচ্ছেন, যারা লিখছেন তারাও ভালো ভালো কবিতা লিখছেন। ভালো জায়গা বাংলাদেশের কবিতা, খুব ভালো কবিতা শুধু নয়, বাংলাদেশের সংস্কৃতিও অনেক সমৃদ্ধ সংস্কৃতি, এটা হয়তো আপনারা জানেন যে আমাদের সংস্কৃতি হাজার বছরের একটা সংস্কৃতি। বাংলাদেশের কবিতাতে বিজ্ঞান কবিতা নামে একটি আন্দোলন শুরু হয়েছে। একে আন্দোলন না বলে বলা যেতে পারে প্রচেষ্টা শুরু হয়েছে। প্রায় হ্যাঁ 40 বছর ধরে এই আন্দোলন চলছে। এই আন্দোলন সম্পর্কে আপনার কি মনে হয়? কবিতায় বিজ্ঞান হ্যাঁ, কবিতা কতটা বিজ্ঞান, হ্যাঁ প্রাসঙ্গিক? কবিতায় বিজ্ঞান চর্চাটা শুরু হয়েছে, এটা একটা নিরীক্ষা। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, এবং যিনি করছেন হাসনাইন সাজ্জাদি, উনি কিন্তু আমাদের সিলেটের লোক, আমরা সেই জন্য গর্ববোধ করি। হ্যাঁ, হাসনাইন সাজ্জাদি উনি সিলেটের মানুষ, সেই হিসাবে আমাদের গর্ব অশেষ। তো বিজ্ঞান চর্চা, কবিতায় বিজ্ঞান চর্চাটা এটা একটা নিরীক্ষাধর্মী বিষয়, এবং এটা আমি সমর্থন করি। এবং যারা চর্চা করছে, এবং এটা অনেক দূর এগিয়েছে আমার জানা মতে, এটা বিশ্বের অনেক দেশেই এটা এখন এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এটা চর্চা চলছে। এটা অব্যাহত থাকুক, এটা তো দরকার। আসলে কবিতা নিরীক্ষা তো চলমান, নিরীক্ষা তো থেমে নেই, কবিতা সবসময় নিরীক্ষার উপরেই চলছে। হ্যাঁ, সেটাই আর কি। আমি এটার সাধুবাদ জানাই, এবং আমি যতটুকু জানি আপনি আপনিও এই বিজ্ঞান চর্চার সাথে, হয়তো কবিতার বিজ্ঞান চর্চার সাথে আপনিও জড়িত, আপনার লেখালেখিতে আমিও সেটা পাই, আমি সেটা খুব নিবিষ্ট ভাবেই পড়ি। বাংলাদেশে ছোট কাগজ বা লিটল ম্যাগাজিনগুলোর অবস্থা কেমন? সত্যি কথা বলতে কি, লিটল ম্যাগাজিনের অবস্থা কখনোই ভালো থাকে না, এটা কিন্তু লিটল ম্যাগাজিনের একটা ধর্ম। এই সত্য মেনে হ্যাঁ, নিয়ে লিটল আমাদের এগোতে ম্যাগাজিন, হয়। হ্যাঁ সত্য মেনে নিয়ে এগোতে হবে, অনেক বাধা বিপত্তি। লিটল ম্যাগাজিন তো এটা সংকলন নয়, এটা এটা একটা ছোট কাগজ, এটার একটা দায়বদ্ধতা আছে, এটা একটা কমিটমেন্ট আছে, একটা উদ্দেশ্য থাকে যে কি করতে চাচ্ছে একটা, হ্যাঁ ওই রকম আর কি। সেই হিসাবে বাংলাদেশ থেকে বেশ কিছু লিটল ম্যাগাজিন বের হয়। হ্যাঁ, আমাদের সিলেট অঞ্চল থেকেও বেশ কতটা লিটল ম্যাগাজিন বের হচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে ভালো ভালো, যদিও একটু বাধা বিপত্তি বলতে এখানে তো অনেক ধরনের সমস্যা, আর্থিক সমস্যাটাও একটা প্রকট সমস্যা। সবকিছু বিবেচনা করে এগুচ্ছে ভালো, লিটল ম্যাগাজিন আন্দোলনটা ভালোই চলছে এখানে। পশ্চিমবঙ্গের বাংলা কবিতার সম্পর্কে ধারণাটা আপনার কেমন? হ্যাঁ, পশ্চিমবঙ্গ বাংলা কবিতা আধুনিক কালে যেমন আমাদের যারা লিখছেন, জয় গোস্বামী, ওনার খুব ভালো লাগছে ওনার কবিতা। পবিত্র সরকার, সুবোধ সরকার, আমাদের অলোক বিশ্বাস, উমাপদ কর, তৈমুর খান, পড়ছি তো সবার কবিতাই পড়ছি, ভালো লাগছে। বেশ নিরীক্ষা আছে কবিতার মধ্যে, নতুন নতুন ভাবনা আছে, চিন্তা আছে, শব্দের অনেক কারুকাজ আছে, সেগুলা পড়ছি, ভালো লাগে। এবং সব পশ্চিমবঙ্গ তো সবসময় অনেক সমৃদ্ধ, হ্যাঁ বাংলা সাহিত্যে একটা বিশেষ স্থান দখল করে আছে। হ্যাঁ, সেটা আমরা আমরা নিজেরাও গর্ববোধ করি বাঙালি হিসেবে, সেটা আমাদেরও গর্বের জায়গা, আমরা এটা গর্ববোধ করি এবং সেই চেতনাটাকেও আমরা লালন করি। পশ্চিমবঙ্গের পত্র-পত্রিকাগুলো সম্পর্কে আপনার ধারণা? লিটল ম্যাগাজিন যেগুলো মূলত। লিটল ম্যাগাজিন আমার খুব একটা ধারণা নেই, তবে কিছু কিছু ম্যাগাজিন আমার হাতে আসে, সেগুলা আমি যেটা বলছিলাম, ওই পশ্চিমবঙ্গের লিটল ম্যাগের মধ্যে ওই নিরীক্ষাটা একটু বেশি থাকে, নিরীক্ষা বেশি থাকে, এবং যে নতুন নতুন কিছু লেখা তৈরির যে ব্যাপারটা, যেটা লিটল ম্যাগাজিনের একটা বৈশিষ্ট্য, নতুন লেখক তৈরি করা, যারা অন্য জায়গায় লিখতে পারে না তাদেরকে সুযোগ করে দেওয়া, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কবিতা ক্যাম্পাস যেমন অলোক বিশ্বাস বের করেন, হ্যাঁ সেটা ভালো, ভালো লাগে, তো খুবই ভালো লাগে। বেশ আসলে লিটল কয়েক ম্যাগাজিনের যে ধর্মটা সেটাই পালন করা হচ্ছে।
বেশ কয়েক দশক বাংলা কবিতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, কবিতাকে যাপন করছেন। কখনো আক্রান্ত হতে হয়নি? হ্যাঁ, সেটা হয়। সেটা হয় না যে, তেমন না। এই কবিতাটা একটু অন্যরকম। এই কবিতার অনেক সময় ফোনও আসে। সেটা অবশ্য আমাকে প্রেরণাই দেয়। আমি সেটা ভয় পাই না। কারণ সেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে আরো সহযোগিতা করে, সাহায্য করে। হ্যাঁ, এটা থাকবেই। এটা থাকবেই, এর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেটা চিন্তা করে কবিতা লেখা বন্ধ করা তো চলবে না। কবিতা কবিতার গতিতেই এগোবে, এবং যে সেটা গ্রহণ করা সে গ্রহণ করবে এবং সেভাবেই এগিয়ে যাবে। কারো হুমকি তামকি, কারোর রক্তচক্ষু আমরা ভয় করি না, কখনোই ভয় করিনি, করবও না। কবিতা কবিতার গতিতেই এগিয়ে যাবে। একদম তাই। আহ, আপনার প্রথম কবিতার বই জ্বলছি জলের তলে। হ্যাঁ, কবিতা কাব্যগ্রন্থের নাম, আপনার লেখালেখি বা সমস্ত কিছুতে কোনো আগুন আগুন ব্যাপার কাজ করে। হ্যাঁ, অগ্নিশিখা পত্রিকার নাম, কাব্যগ্রন্থের নাম জ্বলছি। এই জ্বালাটা কি আপনি আগে যে কথাগুলো বললেন, নাকি কাব্যিক কোনো দহন? আপনাকে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আপনাকে করলাম যে কোনো আক্রান্ত হওয়ার ব্যাপারটা, এ কোনো দহন? প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু একটা দহন আছে। দহন না থাকলে কিন্তু মানুষের ভিতরে সুখের অনুভূতিটা সে প্রকৃতভাবেই অনুভব করতে পারে না। এটা একদম আমি অনুভব করি এই কথাটা। দহন যে ব্যাপারটা, দহন থাকবেই। দহনটাকে আমরা উতরিয়ে যেটা সুখ স্বাচ্ছন্দ্য যেটা আসে সেটাকেই গ্রহণ করব। এই দহনটার আবার ব্যাপ্তি আছে, ব্যাপকতা আছে, বিভিন্ন ধরনের দহন আছে। প্রেমের দহন, আমার চিন্তা চেতনার, আমার রাজনৈতিক দর্শনের দহন, হ্যাঁ, আমার বেঁচে থাকার জীবন যাপনের দহন, বিভিন্ন রকমের দহন থাকতে পারে। তাহলে জ্বলছি জলের তলে, এই আমার যে কবিতা বইয়ের নামকরণটা এরকমই। কারণ হচ্ছে আমি যেটা মনে করেছি, আমরা জলের মধ্যেই থাকি, শান্তিতেই থাকি, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই থাকি, কিন্তু তারপরেও যেন অদৃশ্য একটা দহন, অদৃশ্য একটা জ্বালা আমাদের ভিতরে কাজ করে। সেই জন্যই নামটা জ্বলছি জলের তলে। শান্তিতে থেকেও কিন্তু কিছু একটা অশান্তি ভিতরে ভিতরে আমাদের লালন পালন করে। এটাই কিন্তু বাস্তবতা, এবং এটাই মানুষের জীবনের বৈচিত্র্যতা। মানুষ তো এইভাবেই বেঁচে থাকে। আপনি সম্পূর্ণ অ্যাবসলিউটলি একজন মানুষ সুখে আছে, এই শব্দটা কিন্তু আপেক্ষিক। সুখে আছে এরকম বলাটা আসলেই অনেক কঠিন ব্যাপার। সে কতটুক সুখে আছে, কি পরিমাণ সুখে আছে, কতটুক হলে সে সুখী হবে, এগুলা তো আপেক্ষিক ব্যাপার, তাই না? তাই সবার মধ্যেই আমি মনে করি সবাই জলেই আছি, তারপরেও জ্বলছি। সেই সেই ভাবনা থেকেই আর কি জ্বলছি জলের তলে। এখনকার কবিতার কোন কোন দিকগুলো আপনার ভালো লাগছে? প্রচুর মানুষজন লিখছেন, প্রচুর লেখা ছাপা হচ্ছে, ইন্টারনেট এসে গেছে, ছাপা পত্রিকার জায়গাতে করোনা তো এটাও শিখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আমরা হ্যাঁ, আমাদের আর প্রিন্ট মিডিয়ার প্রতি ডিপেন্ডেন্সি কিন্তু অনেকটাই কেটে গেল। কমিয়ে দিয়েছে। এই জায়গাগুলো থেকে আপনার কি মনে হয় যে প্রিন্ট মিডিয়া নাকি অন্তর্জাল, ইন্টারনেট, বাংলা সাহিত্য না, কিভাবে বেঁচে থাকবে বলে মনে হয়? হ্যাঁ, বাংলা সাহিত্য প্রিন্ট মিডিয়াতেই বেঁচে থাকবে। অন্তর্জাল এটা সাময়িক, এটা থাকবে, এটা থাকবে, কিন্তু মূল চেতনা, আমি বইয়ের গন্ধ না শুকলে তো আমার কাছে মনে হয় না যে আমি বইটা পড়লাম। আমি যত ইন্টারনেটে ঘাটাঘাটি করে যত কিছুই পড়ি না কেন, বইয়ের ঘ্রাণ না পেলে আমি কিন্তু তৃপ্তি পাই না। আমি মনে করি এটা সবার মধ্যেই কাজ করে। যে হ্যাঁ, আর আপনি আরেকটা যে ব্যাপারটি বললেন যে এই যে কবি, যে ওই যে প্রিন্ট মিডিয়ার যে ব্যাপারটা, আপনি দেখুন এই করোনা কাল, যতই আমরা অন্তর্জালের মধ্যেই থাকি না কেন, ওই চোখে না দেখলে, চোখে দেখার কিন্তু একটা মানসিকতার ব্যাপার আছে, মানুষের মাইন্ড সেট আপ কিন্তু ওই রকম। আমি পত্রিকাটা যখন, কাগজের পত্রিকাটা ইয়েটা যখন নিব,
তখন আমি ওটা দেখে যতটুকু তৃপ্তি পাবো, আমি এই স্ক্রিনে নেটে কিন্তু দেখে কিন্তু ওইরকম তৃপ্তিটা পাই না। আমার ধারণা এটা অনেকের ক্ষেত্রেই হয়। তবে প্রিন্ট মিডিয়া বই, যেটা বই আকারে, ওটা অবশ্যই থাকবে এবং এটা যুগ যুগই থাকবে, এটা আমার ধারণা। যতই আমরা ডিজিটাল হই, যতই আমরা অন্তর্জালে যুক্ত হই, যত কিছুই করি না কেন, প্রযুক্তিগত যতই উন্নতি হোক, কিন্তু সেটা থাকবে এবং এটা থাকাটাই বাঞ্ছনীয় আমি মনে করি। একজন ব্যাংকিং কর্মী, প্রচুর ব্যস্ততা থাকে, তারপরেও লেখার জন্য সময় কিভাবে বের করেন? দেখুন, ব্যাংকে চাকরি করে অনেকেই কিন্তু বড় বড় কবি হয়েছে। যদিও আমি নিজেকে কবি মনে করি না, আমি কবিতা লিখি, কবিতা নিয়ে কাজ করি, সেটাই আমার মূল জায়গা। একটু যদি বাড়িয়ে বলতে হয়, যে পারে সে সবই কিন্তু পারে। যদি আমার পারার মানসিকতা থাকে, আমি করতে চাই, সেই আগ্রহটা যদি থাকে, আমি যদি সেই রকম ভাবে চলি, তাহলে কিন্তু সেটা হয়ে যায়। আগে দেখতে হয় আমি করতে পারি কিনা, সেটাই আর কি। তো ব্যাংকিং প্রফেশনটা যদিও একটু জটিল কাজ, সেক্ষেত্রে আমাকে সময়টা মানে টাইমটা ম্যানেজ করতে হয় এবং আমার মাইন্ড সেট আপটা ওইভাবেই তৈরি করে নিয়েছি, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। এবং অনেক বড় বড় কবিও আছেন যারা ব্যাংকে চাকরি করেছেন কিন্তু কবিও হয়েছেন, এরকম। কিংবা অনেক আমলাও আছেন যারা, হ্যাঁ, বড় বড় উচ্চপদস্থ, হ্যাঁ, কর্মকর্তা ছিলেন, তারাও কিন্তু কবিতাতে অনেক সাফল্যতা অর্জন করেছেন। সেটা কোনো ব্যাপার নয়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে। এইচ নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। খুব ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। নমস্কার। আমার নমস্কার। আমিও অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে এস নিউজ বাংলা টিভিকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ ওনারা আমাকে এই সময়টুকু দিয়েছেন, আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালো থাকবেন, পৃথিবী নিরাময় হোক, সবাই সুস্থ থাকুক, এই কামনাই করছি। ধন্যবাদ, নমস্কার।